আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা, দোকান বরাদ্দে প্রতারণা, অর্থ লোপাটের অভিযোগ। দ্বিতীয় ধাপে ভাষান্তরে গেল আরও 1800 রোহিঙ্গা। কক্সবাজারের চেয়ে বেশি সুবিধা জেনেই স্বেচ্ছায় গেছেন তারা। অবসরের 1.5 মাস আগে 5 ধাপ পদোন্নতি, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের নানা দুর্নীতির অভিযোগ। দেশে কমেছে করোনা শনাক্তের হার, পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ, সতর্ক না হলে আবার বিস্তার বাড়ার শঙ্কা। এবং খাল, বিল, জলাশয়ে হাজারো পরিযায়ী পাখির কলতান, দেখতে অসংখ্য মানুষের ভিড়, শিকারি প্রতিরোধের দাবি। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের নামে মামলা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে দুপুরে ঢাকার মুখ্য মহানগর আদালতে মামলাটি দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে মামলাটি আদেশের অপেক্ষায় রেখেছেন। সাবেক মেয়রের পাশাপাশি এই মামলায় আসামি করা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ও সাবেক উপ সহকারী প্রকৌশলীকেও। মামলার নথি থেকে জানা যায়, গত 5 বছরে ফুলবাড়িয়া ও জাকের সুপারমার্কেটের বিভিন্ন দোকান বাবদ প্রায় 35 কোটি টাকা সিটি কর্পোরেশনকে পরিশোধ করেছেন ব্যবসায়ীরা। কিন্তু এখন এসবের অনেক দোকান নকশা বহির্ভূত বলে ভেঙে দেওয়া হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরণের দাবি জানান। তারা বলছেন, এসব দোকান অবৈধ হলে মেয়র সাইদ খোকনের সময় কেন তা বরাদ্দ দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ রায়হান। মেয়র সাইদ খোকন সহ 7 জনের নামে মামলা করা হয়েছে। মামলায় মেয়র সাইদ খোকন ছাড়া আর কাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং মামলার আবেদনে কি বলা হয়েছে? দেখুন, যেই মামলার আবেদনটি করা হয়েছে বেলা 11টার কিছু পরপর, সেটি কিন্তু যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যিনি সভাপতি রয়েছেন, ব্যবসায়িক মালিক সমিতির সভাপতি, তিনি বাদী হয়ে মামলাটি করেছেন এবং প্রধান আসামি করা হয়েছে সাবেক মেয়র সাইদ খোকনকে। তিনি ছাড়াও আরও 6 জন, সব মিলিয়ে 7 জনকে এই মামলার আসামি করা হয়েছে। তার মধ্যে সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা, উপপ্রকৌশলী, এই সহ মোট 7 জনকে করা হয়েছে। এবং সে মামলার কিন্তু মূল যে কথাটি বলা হয়েছে যে 2015 সালের শেষ থেকে 2019 সাল পর্যন্ত এই ব্যবসায়ীরা তারা কিন্তু প্রথমে দোকান বরাদ্দের জন্য একটি মোটা অঙ্কের টাকা দিয়েছে প্রতিটি দোকানের জন্য। তার পাশাপাশি প্রত্যেক মাসে তারা ভাড়া দিয়েছেন। সেই ভাড়া এবং টাকা যেহেতু তারা দিয়েছে, এবং অনেকে এখানে এমনও অনেকে আছেন যারা এক একটি দোকান 50 থেকে 60 লক্ষ টাকায় তারা কাগজপত্র, সিটি কর্পোরেশনের কাগজপত্র দিয়ে তারা কিন্তু কিনেছেন। তো এখন যদি এই পরিস্থিতিতে তাদের দোকান ভেঙে ফেলা হয়, সেই ক্ষেত্রে সাবেক যে মেয়র রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মূলত প্রতারণার এই অভিযোগটি উঠেছে। তার পাশাপাশি প্রধান যে রাজস্ব কর্মকর্তা, তাকেও এই মামলাতে কিন্তু আসামি করা হয়েছে। এবং এখানকার যে ব্যবসায়ী যারা আসেন, ব্যবসায়ী নেতা যারা এখানে এসেছেন মামলা করতে, তারা কিন্তু স্পষ্ট একটি বিষয় জানিয়েছেন যে তারা যে টাকাগুলো দিয়েছেন, সেই টাকাগুলো যারা নিয়েছেন তাদের কাছে প্রমাণ রয়েছে, সিটি কর্পোরেশনের কাগজ রয়েছে। তারপরেও কেন হঠাৎ করে তাদেরকে সময় না দিয়ে বা তাদেরকে না বলে বা হঠাৎ করে এই অভিযানটি পরিচালনা করে তাদের মার্কেটগুলোকে কেন বা তাদের অবৈধ স্থাপনা যেগুলোকে বলা হচ্ছে সেগুলো কেন ভেঙে ফেলা হলো, এই জন্যই মূলত এই মামলাটি করা হয়েছে। মামলাটি আসলে আবেদন করা হয়েছে, যে মামলাটি আবেদন করা হয়েছে সেটি হয়তো বিকালের মধ্যে 3টা-4টার দিকে একটি আদেশ আসবে, যেটিকে খারিজ করে দেওয়া হবে, নাকি এই মামলাটি তদন্তের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা কোনো সংস্থাকে দেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু এখনো বলা হচ্ছে না। এখানে একটি বিষয় হচ্ছে, যখন ডিসেম্বর মাসের 8 তারিখে প্রথম অভিযান পরিচালনা করা হয়, তখনই সাবেক মেয়র সাইদ খোকন তিনি জানিয়েছিলেন যে সিটি কর্পোরেশনের টাকাগুলো পেয়েছে। হঠাৎ করে এই মার্কেট ভেঙে ফেলার বিষয়টি তিনিও কিন্তু তখন সায় দেন এবং তিনি বলেছেন হঠাৎ করে এইভাবে না ভেঙে
ভেঙে ফেলাটা হয়তো তাদের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। তো সব মিলিয়ে যে মামলাটি করা হয়েছে বা মামলার আবেদন করা হয়েছে ৩টা নাগাদ বা ৪টা নাগাদ জানা যাবে সেটি মামলাটি খারিজ করে দেওয়া হলো নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থাকে সেটি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হবে। আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। দ্বিতীয় ধাপে ভাসানচরে গেল আরও 1800 রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের আশ্রয় শিবিরের তুলনায় ভাসানচরে বেশি সুযোগ সুবিধার কথা জেনেই স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম নগরীর বোট ক্লাব জেটিতে জড়ো করা হয় রোহিঙ্গাদের। সকাল 9:30টায় তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 5টি জাহাজ। এ ধাপে 523 জন নারী ও 850 জন শিশু সহ 1804 জন রোহিঙ্গা গেলেন ভাসানচরে। রোহিঙ্গারা বলছেন, প্রথম ধাপে পাঠানো রোহিঙ্গাদের সাথে কথা বলে তারা ভাসানচরের সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন, আর তাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের আশায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছেন। আমাদের বন্ধু বান্ধব বলতেছে এখানে অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। ভাসানচরে আমাদের নিরাপত্তা ভাসানচরে দেখি এটা আরো শান্তি নেবে, শান্তি লাগে। দ্বিতীয় দফায় ধারণার চেয়ে বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, ভবিষ্যতেও আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যেতে সব প্রস্তুতি রয়েছে তাদের। ওখানে গিয়ে ওনারা যে ভিডিও চিত্র, মোবাইলের ধারণকৃত ছবি পাঠিয়েছেন কুতুবালংয়ে, এই যে আজকে যারা যাচ্ছে তারা কিন্তু ওই সমস্ত কিছু দেখে অনুপ্রাণিত হয়ে স্বউদ্যোগে এসছে, কাউকে বাধ্য করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা কন্টিনিউ করবে। গেল 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে প্রথম ধাপে ভাসানচরে পাঠানো হয়। ভাসানচরের 120টি গুচ্ছ গ্রামে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নতুন বছরে বই উৎসব হবে কিনা এবং এইচএসসি ফলাফল কবে দেওয়া হবে সে নিয়ে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুটো কেন্দ্রীয় বোর্ড আছে, দি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই বোর্ডগুলোর অধীন দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কোভিড-19 শুরু হওয়ার আগেই আরম্ভ হওয়া সত্ত্বেও সকল বিষয়ের পরীক্ষা সম্পন্ন তারা করতে পারেনি। অবশিষ্ট পরীক্ষা 1 জুলাই 2020 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটিও বাতিল করা হয়। এছাড়া ভারতের পাঞ্জাব, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, মহারাষ্ট্র এবছরের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, নেপালে গ্রেড 12 এর পরীক্ষা, পাকিস্তানের গ্রেড 12 এর পরীক্ষা, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ে সহ বিভিন্ন দেশে এই পাবলিক পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী ভারতের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আগামী 15 জুন 2021 থেকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2021 শুরু করার নতুন সময়সূচি তারা ঘোষণা করেছে। অর্থাৎ সারা বিশ্বেই এই করোনার কারণে পাবলিক পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে এবং অনেক জায়গায় বিকল্প পদ্ধতিতে তারা মূল্যায়ন করে শিক্ষা ব্যবস্থাকে চালু রেখেছে। সামাজিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরাও পাবলিক পরীক্ষা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 2020 সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থী সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা ইতিমধ্যেই এই তথ্যগুলো আপনাদের কাছেও আছে। আমাদের সাধারণ শিক্ষা বোর্ড 9টি, আর সেখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,43,530 জন। তার মধ্যে ছাত্রী সংখ্যা 5,78,884 জন, ছাত্র সংখ্যা 5,64,646 জন। আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 88,250 জন, সেখানে ছাত্রী 40,032 জন, ছাত্র 48,218 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,34,009 জন, আর তার মধ্যে ছাত্রী 41,098 জন এবং ছাত্র 92,911 জন। কাজেই সকল শিক্ষা বোর্ড অর্থাৎ এই 11টি শিক্ষা বোর্ড আমাদের মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 13,65,000
789 জন, সেখানে ছাত্রী 6,60,014 জন এবং ছাত্র 7,05,775 জন। আমাদের 2020 সালের যে এইচএসসি বা সমমান যে পরীক্ষার আমরা ফল প্রকাশ করব তার প্রস্তুতি সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের জন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের যে পরীক্ষা নেওয়া, পরীক্ষার ফল প্রকাশ এই সংক্রান্ত আমাদের আইন রয়েছে, তবে আমরা এই যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিকল্প ব্যবস্থায় যে আমরা ফলাফল দিচ্ছি সেটি সংক্রান্ত একটি অধ্যাদেশ খুব সহসাই জারি করা হবে, সেটির কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে। ফল নির্ধারণের লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে 8 সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। এটি আপনারা আগে থেকেই জানেন, এর আগে আমি এটি বলেছি আপনাদেরকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের মানের ভিত্তিতে এইচএসসি বা সমমান পরীক্ষার চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়সমূহকে এইচএসসি বা সমমান পরীক্ষার বিষয়ের সঙ্গে সমন্বয় করে ফল প্রকাশ করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএসসি ও সমমান এবং একাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়সমূহকে এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ের সাথে সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের মানের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট নির্ধারণের মাধ্যমে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চূড়ান্ত করা হবে। পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। এই বিষয়গুলো হয়তো শুনতে একটু কঠিন শোনাচ্ছে। বিষয়টা এমন যে আমাদের যে জেএসসির জন্য যে বিষয়গুলো থাকে, এসএসসির জন্য যে বিষয়গুলো থাকে, আর এইচএসসির জন্য সব তো এক বিষয় নয়। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে কোন বিষয়টাকে কোন বিষয় দিয়ে প্রতিস্থাপন করব সেইটা বিশেষজ্ঞরা সেটি নির্ধারণ করে দিয়েছেন যে জেএসসি এবং এসএসসির কোন কোন বিষয়গুলো আমাদের এইচএসসির কোন বিষয়ের সঙ্গে আমরা সমন্বয় করব, প্রতিস্থাপন করব কোন বিষয়গুলোর নম্বর, সেটি তারা ঠিক করে দিয়েছেন। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ্রুপ বা বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী, বোর্ড পরিবর্তনকারী শিক্ষার্থী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী, অনিয়মিত পরীক্ষার্থী, মানোন্নয়ন পরীক্ষার্থী, সমতুল্য সনদপ্রাপ্ত পরীক্ষার্থী এবং প্রাইভেট পরীক্ষার্থীদের ফলাফল পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকাশ করা হবে। ফলাফলে কোনো শিক্ষার্থী যদি সংক্ষুব্ধ হন তাহলে ফলাফল রিভিউ চেয়ে বোর্ডে তারা আবেদন করতে পারবে। আমি আশা করি যে সংক্ষুব্ধ হবার মতো ঘটনা ঘটবে না, কারণ এবছর তো একে তো হলো সবাই পাস করছেন, আর দ্বিতীয়ত হলো জেএসসি এবং এসএসসির তুলনায় সাধারণত কিন্তু আমাদের এইচএসসি-তে ফলাফলটা নম্বর প্রাপ্তিটা একটু কম হয়, কিন্তু যেহেতু আমরা জেএসসি এবং এসএসসি-টাকেই ভিত্তি করে দিচ্ছি সে মন্ত্রী মহোদয় আপনার মনে মিউট হয়ে গেছে। আচ্ছা, দুঃখিত, কি করে মিউট হয়ে গেল তা তো বুঝলাম না। আচ্ছা, মানে আমি বলছিলাম যে এবারের ফলাফল নিয়ে, এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আমি আশা করি যে কেউ সংক্ষুব্ধ সেভাবে হবার কোনো কারণ থাকবে না। তার কারণ সাধারণত আমাদের জেএসসি বা এসএসসি-তে যে ফলাফল হয় অধিকাংশ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয় তবে অধিকাংশ ক্ষেত্রে এইচএসসি-তে তার থেকে নম্বর সাধারণত একটু কম হয়, কিন্তু এবং জিপিএ যে 5 বলি বা অন্য কিছু সেটারও সংখ্যা সাধারণত কম হয়। কিন্তু এবার যেহেতু জেএসসি আর এসএসসির উপর ভিত্তি করেই হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের নম্বর এইচএসসি-তে কমে যাবার খুব কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আমার মনে হয় না যে কিছু সেভাবে সম্ভাবনা আছে। কাজেই খুব সংক্ষুব্ধ হবার আমি অন্তত কোনো কারণ দেখছি না। এবারের এইচএসসি বা সমমান পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের
ফর্ম পূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ, কারণ আমি এর আগের প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে বেশ কিছু অংশ কিন্তু ব্যয় হয়ে গেছে অনেক কাজে, যেগুলো সেই কাজের জন্যই নির্ধারিত ছিল, যে কাজগুলো হয়ে গেছে সেই ব্যয় হয়ে গেছে, কিন্তু অব্যয়িত যে অংশ রয়েছে তা ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফল প্রকাশের পরপরই এ সংক্রান্ত নির্দেশনা বোর্ড সমূহ তাদের স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। এখন 2020 সালের জেএসসি বা জেডিসি পরীক্ষা সংক্রান্ত আমাদের সবার নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, এবং গতবারও আমাকে প্রেস ব্রিফিং এ কেউ প্রশ্ন করেছিলেন। কোভিড-19 জনিত পরিস্থিতির কারণে এবছর আমরা জেএসসি জেডিসি পরীক্ষা গ্রহণ করতে পারিনি, সম্ভব হয়নি। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্ব শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ড সমূহ জেএসসি জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করেছে, এবং বোর্ডগুলো এই সকল শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ সনদ প্রদান করবে। তবে কোনো নম্বর পত্র দেয়া হবে না, কারণ আমরা যদিও বিভিন্ন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিছুটা মূল্যায়ন করেছি, সে মূল্যায়ন পত্র আমরা সংগ্রহ করব, কিন্তু আমরা কোনো নম্বর পত্র এবার আমরা দিচ্ছি না সনদপত্রে, সে কারণে জিপিএও উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ হবেন। 2021 সালের এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি সারাদিনই অনেক মেসেজে পাই, আমার হোয়াটসঅ্যাপে পাই, ইমেইলে পাই, আমাদের শিক্ষার্থীরা তারা তাদের অনেক প্রশ্ন যে আমাদের 2021 সালের এসএসসি কি হবে, 2021 সালের এইচএসসির কি হবে। আমি সেই বিষয়ে কিছুটা বলতে চাই। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16 মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়। ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। করোনা এসএসসি জেডিসি জেএসসি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফিং আমরা শুনছিলাম। অবসরে যাওয়ার 1.5 মাস আগে একবারেই পদোন্নতি পেয়েছেন 6 ধাপ, 5 ধাপ আছে ইচ্ছেমতো কর্মচারী নিয়োগ, প্রকল্পের টাকা আত্মসাৎ, ল্যাব মেশিন কেনার নামে অর্থ লোপাট সহ নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য মেলে সরকারি সংস্থা তুল উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। 1998 সালে কীট পতঙ্গ বিশেষজ্ঞ পদে তুলা উন্নয়ন বোর্ডে যোগ দেন ফরিদ উদ্দিন। পরে 2013 সালে সম্প্রসারণ ও মার্কেটিং মনিটরিং বিভাগের অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পান। এর ঠিক 1 বছরের মধ্যে চলতি দায়িত্ব পেয়ে নির্বাহী পরিচালক হন। অবসরে যাওয়ার ঠিক 1.5 মাস আগে সুপেরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে 5ম গ্রেড থেকে সরাসরি 1ম গ্রেডের কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। নানা অনিয়মের অভিযোগে 2018 সালে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করা হয় ফরিদ উদ্দিনকে। বোর্ডের স্টোর কাম ফিল্ডম্যান মাহফুজুর রহমান 7 বছর আগে মেয়ের চিকিৎসার জন্য ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিলেও দপ্তরের খাতায় এখনও ছুটিতে। তার সাথে তো আমার দেখা হচ্ছে, তার সাথে আমার দেখা, আমেরিকায় গেছি, আমার যারা কলিগ তারা ধরেন ও তো একটা অন্যরকম। অনুসন্ধানে দেখা গেছে গত 3 মাসে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে রংপুর ও দিনাজপুর তুলা গবেষণা কেন্দ্রে শ্রমিক নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে নির্বাহী পরিচালকের বিরুদ্ধে। গত 7 বছরে আমি কোনো লেবার নিয়োগ দেইনি। হ্যাঁ হয়েছে তো, এটা তো ফাইলে সাইন হয়েছে, আমরাই দিছি। প্রতিষ্ঠানটির ল্যাবে 2 কোটি টাকা ব্যয়ে জার্মানি থেকে HBI 9000 মডেলের মেশিন স্থাপনের কথা থাকলেও মাত্র 37 লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে HBT মডেলের অন্য মেশিন, যা থেকে লোপাট করা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। 2 বছর আগে অবসরকালীন ছুটিতে যাওয়া জিনিং অফিসার সোরাফ হোসেন কেন অফিসে বসেই কাজ করছেন তা নিয়েও আছে নানা জল্পনা কল্পনা। উনি তো 2 বছর আগে রিটায়ারে চলে গেছে, রেগুলার অফিস করে না, কাজ হলে আসে, কাজ না হলে আসে না। এছাড়া আশ প্রযুক্তিবিদ আবু তালেব চৌধুরীর ল্যাবে থাকার কথা থাকলেও ব্যবহার করছেন অন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। আমার কাজটা হচ্ছে আমি ল্যাবরেটরিতে থাকি আপনার।
পাতিকানুন অনুযায়ী যা যা প্রাপ্য আমরা তাই নিই। উচ্চমান সহকারী রুনা পারভিনের দায়িত্ব পালনের কথা রাজধানীর সদর দপ্তরে, কিন্তু চলতি দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন নিজ এলাকা শ্রীপুর তুলা উন্নয়ন খামারে। তবে সদর দপ্তরের সকল আর্থিক সুবিধা পাচ্ছেন তিনি। এর সত্যতা খুঁজতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টিমকে অবরুদ্ধ করেও রাখা হয়। এসব অনিয়মের বিষয়ে ফরিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। সরাসরি একটা ইন্টারভিউ পেতে পারি আসলে এই বিষয়ে? এই বিষয়টা কোনো ইন্টারভিউ দেওয়া যায় না। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে রাজধানীর গাবতলীতে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বেলা 11টা থেকে আমিনবাজার ব্রিজ এলাকায় অভিযান শুরু করে সংস্থাটি। দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের এই অভিযানে এরই মধ্যে বেশ কিছু ছোট বড় স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তবে অবৈধ স্থাপনার তালিকায় থাকা একটি মসজিদে অভিযান চালানো হয়নি। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, বুড়িগঙ্গা ও তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা ধর্মীয় স্থাপনাগুলো সরকারি নিয়মানুযায়ী ভাঙা হবে। এ কারণে আমিনবাজার ব্রিজ এলাকার মসজিদটিও এখন ভাঙা হচ্ছে না। তবে ধর্মীয় স্থাপনা ছাড়া তালিকায় থাকা অন্য সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভাঙার কাজ অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত জায়গায় গাছ লাগানো সহ ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার অনুষ্ঠিত প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ মজবুত গণতন্ত্রের বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। 23টি পৌরসভার ঘোষিত ফলাফলে 2টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ইভিএমের বিরোধিতা করলেও বিএনপির প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হয়েছেন। প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনোভাবেই যে অনিয়মের সুযোগ নেই, এর মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। 23টি পৌরসভা ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে 2টি পৌরসভায় বিএনপি প্রার্থীরাই জয়লাভ করেছে। দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার কমেছে। চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের গড় সংখ্যা ছিল 14.11। শেষ সপ্তাহে তা কমে এসেছে 8.74-এ। তবে শনাক্তের হার কমলেও আরও বেশ কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা করলে সংক্রমণ আবারও ছড়িয়ে পড়ার শঙ্কাও তাদের। আরটিপিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন সহ দেশে মোট 167টি পরীক্ষাগারে চলছে করোনার নমুনা পরীক্ষা। যেসব জেলায় আরটিপিসিআর এর মাধ্যমে নমুনা পরীক্ষার সুবিধা ছিল না, সেসব জেলায় মিলছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার সুবিধাও। 1 ডিসেম্বর সারা দেশে 118টি পরীক্ষাগারে যে সংখ্যক নমুনা পরীক্ষা হতো, পরীক্ষাগার বাড়লেও সেই সংখ্যা বাড়েনি। মাসের শেষ সপ্তাহে গড়ে প্রতিদিন 13,747টি নমুনা পরীক্ষা হচ্ছে। অথচ বেশি সংখ্যক পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ থেকে অন্যকে মুক্ত রাখতে উপসর্গ থাকলেই পরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। ঘরে বসে চিকিৎসা সম্ভব, ঘরে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে অনাগ্রহটাই বেশি, কিন্তু যদিও কাম্য নয়। কারণ টেস্টটা করলে হয় কি, রোগটা তাড়াতাড়ি শনাক্ত হবে, শনাক্ত হলে তাকে একটা আইসোলেট করা যাবে। কারণ টেস্ট করলে আইসোলেট করলে হবে কি, সে শুধু নিজের জন্য না, অন্যদের মাধ্যমে ছড়াতে না পারে। সেই জন্য টেস্টটা করা আসলে জরুরি, করা উচিত প্রত্যেকেরই বলতে যাদের লক্ষণ আছে আপাতত তাদেরই করা উচিত। যাদের উপসর্গ আছে তারা টেস্টে যায়, কিংবা টেলিমেডিসিনে তারা ঘরে বসে চিকিৎসা নেয়, কিংবা একটা পর্যায়ে তারা হাসপাতালে ভর্তি হয়, কিংবা টেস্ট করতে চায়। কোভিডের এখনকার যে ম্যানেজমেন্ট, চিকিৎসা এবং মানুষের সচেতনতা আগের চেয়ে অনেকটা ভালো। স্বাস্থ্যবিধি না মেনে শিথিলতা দেখালে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই এই সময়টায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। এখনো ফাইনাল বলার সময় হয় নাই যে আসলেই কমলো না, আসলেই মৃত্যুর ঝুঁকি কমলো না, ডেথ রেট কমলো বা সংক্রমণের ঝুঁকি কমলো। কারণ এটা আরো আগামী কয়েকদিন অবজার্ভ করলে কিন্তু বোঝা যাবে। সুতরাং ঝুঁকি আমাদের এখনো শেষ হয় নাই। জনগণ যেন এরকম অনাগ্রহ বা শৈথিল্য ভাব প্রদর্শন না করেন বা ধরেন ঢেলে ঢালা ভাব এসব লাগান, কারণ তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সচেতনতা ও টেলিমেডিসিন সেবা বাড়ার পাশাপাশি করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কমার কারণেও নমুনা পরীক্ষা কমেছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল
গত মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এখানকার বার্ন ইউনিটটি বন্ধ করে চালু করা হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ। জনবল সংকটে এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। গত মার্চের পর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে কোভিড-19 রোগীর চিকিৎসার জন্য পৃথক করা হয়। জরুরি হওয়ায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের নতুন বার্ন ইউনিট বন্ধ করে স্থাপন করা হয় 8 শয্যার আইসিইউ। কয়েক মাস জোড়াতালি দিয়ে চললেও জনবল সংকটে সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এর সেবা। এতে বিপাকে পড়েছেন রোগীরা। আইসিইউ না থাকার দরুন আমাকে ঢাকায় যে আইসিইউ সেবা নিতে হয়। আমি মনে করি যে বগুড়াতে মোহাম্মদ আলী হসপিটালে আইসিইউ চালু করা হোক, সাধারণ মানুষ সেবা পাবে, যাদের সামর্থ্য নাই তারাও এখানে সেবা পাবে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নির্ধারিত হাসপাতালগুলোতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য বিভাগ, অথচ বিপুল অর্থে স্থাপন করা আইসিইউটি শুধু জনবলের অভাবে রয়েছে বন্ধ। আশঙ্কা দেখা দিয়েছে যন্ত্রপাতি নষ্ট হওয়ার। এখানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মেশিন বা এবিজি মেশিন নাই, সেরাম ইলেকট্রোলাইট দেখার মতো সুযোগ নাই, ডিজিটাল এক্সরের সুবিধা নাই, পোর্টেবল এক্সরের সুবিধা নাই। তো এগুলো সাথে দিলে মানে একেবারে ফুল মানে ভালোভাবে এটা রান করা সম্ভব। আর এগুলো ছাড়াও যদি আমার ম্যান পাওয়ারটাই বেশি দরকার, 6 জন মেডিকেল অফিসার বা 6 জন অ্যানেস্থেসিয়ার ডাক্তার যদি আমাকে দেয়, আমি আইসিইউটা রানিং করে নিতে পারবো। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি সমুদ্র বন্দরে প্রথমবারের মতো এলো একটি জাহাজ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সরঞ্জাম সহ ইন্দোনেশিয়া থেকে এলো মালবাহী মাদার ভেসেলটি। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্পের কাজ চলার মধ্যেই নোঙর করল জাহাজটি। গত 22 ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণ সরঞ্জাম নিয়ে রওনা হয় পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দরের অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প। 2 ধাপে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা 2025 সালের মধ্যে। প্রকল্পের আওতায় একটি পোর্ট এবং দুইটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পোর্টের কাজ শেষ হওয়ার পর আজকে পরীক্ষামূলকভাবে পোর্টটি চালু করা হয়েছে। এই পোর্ট চালু করা উপলক্ষে পোর্টের পরীক্ষামূলকভাবে প্রথম মাদার ভেসেল আমাদের এই বন্দরে নোঙর করা হলো। এটা গভীর সমুদ্র বন্দর এবং বাংলাদেশ সরকারের জন্য একটা মাইল ফলক। ঘন কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন। মেহেরপুরে সকাল 6টায় সর্বনিম্ন 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত 4 দিন ধরে এই অঞ্চলে তাপমাত্রা ছিল 10 ডিগ্রির নিচে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগের সংখ্যা বেশি। ঝিনাইদহে গত 15 দিন ধরে শিশু ওয়ার্ডে জায়গা না পেয়ে ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে ঢাকা সৈয়দপুর রুটের বিমান চলাচল। প্রচণ্ড শীত পড়ছে, এই শীত ঘর থেকে মানুষ বাইরেও বের হতে পারছে না। এদিকে প্রচুর শীতে আমরা খুব কাতর হয়ে আছি। আজ 9 দিন ভর্তি আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে। এখনকার সময়তে অনেক বাচ্চারই এরকম সমস্যা দেখা দিচ্ছে। যশোরের অভয়নগরে এক নারী সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সহকারী প্রোগ্রামারের দাবি, আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় মানসিক নিপীড়নের পাশাপাশি দেওয়া হয়েছে হত্যার হুমকিও। এবছরের মার্চে যশোরের অভয়নগর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার পদে যোগ দেন উত্তরা শতদ্রু প্রাচী। সম্প্রতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেলের সাথে তার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন ভাই আসবেন, মারবেন? তোরে দাঁত ফলায় দেব একটা চড়াই, আমি কোনো চিয়াইও না, আমি খুললাম টাপরাঙ্গা শালা বদমাইশে। 22 ডিসেম্বর মহাপরিচালকের কাছে কর্মস্থলে যৌন হয়রানি ও জীবননাশের হুমকির লিখিত অভিযোগ দেন প্রাচী। তার অভিযোগ, কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন খান তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি করা হয় তাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উনি দিতেন ইউনো স্যারের কথা বলে,
যে আমি কেন তার হতাশা দূর করি না। তারপরে সে হচ্ছে এই হতাশা অন্য কোনো নারী কাটাতে পারে। আমাকে তো 5টার পরে তো বসিয়ে রাখাই হয়। উপজেলা যখন একদম ফাঁকা হয়ে যায়, কেউই থাকে না প্রায় কোনো অফিসে, আমাকে যখন তলব করা হয় তখন তাকেও রাখা হয়। তবে প্রাচীর সব অভিযোগ অস্বীকার করে ইউএনও নাজমুল হোসেন ও পিআইও শরীফের দাবি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। সে আসলে ওইভাবে অফিস করতো না, কখন আসতো কখন যেত ঠিক ছিল না, কিন্তু এই যে যখন সে দায়িত্ব অবহেলা শুরু করলো, এই শোকজ যখন তাকে দেয়া হলো, সে তখন আবার অফিস করা শুরু করছে, কিন্তু দায়িত্ব পালন করে না। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে এইগুলা দিতে। পৃথিবীর কোন মানুষ আমার খাইয়ে দেয় কাজ নাই, সরকারি চাকরি করি, যে তাকে নিয়ে আমার এই কাজটা করতে হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বিষয়টা হচ্ছে আমরা তদন্ত করবো, আমরা তদন্ত যদি অভিযোগ পাইছি আমরা তদন্ত তো করবো অবশ্যই। কেউ যদি অপরাধ করে স্পেয়ার করবো না আমরা। এই ঘটনায় 28 ডিসেম্বর পিআইও শরীফকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রত্যাহার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আল্লামা আহমদ শাহ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার ছেলে ইউসুফ বিন আহমদ শফি আল মাদানী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবিও জানান। মাওলানা ইউসুফ বলেন, বাবুনগরীরা শফির অনুসারীদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন, ব্যবহার করা হচ্ছে। আল্লামা শফির অনুসারীদের কবর জিয়ারত করতে দেয়া হচ্ছে না, এমনকি কবরে তার নামফলকও লাগাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বাবুনগরীদের তৎপরতা রুখতে শীঘ্রই হেফাজতের নতুন কমিটি গঠন করার ঘোষণা দেন মাওলানা ইউসুফ। একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের আলেম সমাজকে ভুল পথে ঠেলে দেওয়ার পায়তারা করছে। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু স্বাভাবিক ছিল কিনা এই বিষয়ে প্রকৃত সত্য খুঁজে জাতির সামনে তুলে ধরা উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব পালনে দেশের সচেতন উলামায়ে কেরাম এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ভারতেও শনাক্ত হলো করোনা ভাইরাসের নতুন ধরন, পাওয়া গেছে যুক্তরাজ্য থেকে ফেরা 6 জনের দেহে। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারালো ভারত। 36 রানে অল আউটের ক্ষতে প্রলেপ, সিরিজে সমতা। বছরের বেশিরভাগ সময়ে করোনা মহামারীর নেতিবাচক প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সহ প্রায় সব খাত। তবে এ মহামারীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষা খাতে। প্রায় পুরো বছর জুড়েই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীন বাংলাদেশে প্রথমবার শিক্ষার্থীদের দেয়া হয়েছে অটো প্রমোশন। নতুন বছরে এই সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্টদের। পয়লা জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। তখন কে জানতো কিছুদিন পরেই সব শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছে চরম অনিশ্চিত সময়। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে 18 মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষা প্রতিষ্ঠান। 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও 7 অক্টোবর তা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে বাতিল হয় নভেম্বরে নির্ধারিত জেএসসি পিএসসি পরীক্ষা। বাতিল হয়েছে সব বার্ষিক পরীক্ষাও। স্কুল কলেজ খোলার বাস্তবতা না থাকায় স্বাধীন বাংলাদেশে প্রথমবার দেয়া হলো অটো প্রমোশন। করোনার কঠিন বাস্তবতায় পুরো বছরটাই বাসায় অলস সময় কেটেছে শিক্ষার্থীদের। কবে তারা স্কুলে ফিরতে পারবে তা এখনো জানে না কেউ। তবে স্কুলে ফেরার জন্য উদ্গ্রীব তারা। বাসায় খেলাধুলা করি, গেম খেলি, টিভি দেখি, ব্যাডমিন্টন খেলি। শিক্ষা কার্যক্রমের ক্ষতি পোষাতে 29 মার্চ থেকে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার শুরু করে মন্ত্রণালয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদেরকে অনলাইনে একাডেমিক কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়। তবে প্রযুক্তিগত জটিলতায় ডিজিটাল পড়াশোনার বাইরেই থেকে যায় অনেক শিক্ষার্থী। স্কুলের বেতন এবং অন্যান্য ফি নিয়ে বছর জুড়েই ছিল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আর অভিভাবকদের মধ্যে টানাপোড়েন। প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফি কমানোর দাবি জানান অভিভাবকরা, আর প্রতিষ্ঠান বলছে ফি কমালে শিক্ষকদের বেতন দেয়া সম্ভব হবে না। এ সমস্যার কার্যকর কোনো সমাধান দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়, শুধু সব মহলকে মানবিক আচরণের আহ্বান জানায় তারা।
মন্ত্রণালয় বলছে, করোনার কারণে শিক্ষা খাতের ক্ষতি পোষাতে সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী শিক্ষাবর্ষে কোন বিষয়গুলোতে জোর দিতে হবে, কোন বিষয়গুলোতে আমাদের আরও রেমেডিয়াল ক্লাস যেগুলো আমরা বলি যে ঘাটতি থাকলে সেই ঘাটতি পূরণের জন্য এক্সট্রা বিশেষ ক্লাস করানো, কোথায় কোথায় সেগুলোর প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করব। আর শিক্ষা গবেষকরা বলছেন, সামনের বছরের শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এখনই। সবাইকে সম্পৃক্ত করে শিক্ষা খাতের জন্য আমরা যদি একটি সমন্বিত প্রস্তুতি ও পুনরুদ্ধার পরিকল্পনা করতে পারি, তাহলে হয়তো আমাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। মহামারীতে অভিশপ্ত বছর শেষে সবার একটাই প্রত্যাশা, নতুন বছরে করোনার আঘাত থেকে মুক্তি পাক সবাই, প্রাণচঞ্চল হয়ে উঠুক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারীর এই বছরে বিচারালয়ও করোনার ছোবলের বাইরে ছিল না। করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো শুরু হয় ভার্চুয়াল আদালত। দ্রুত রায় ঘোষণা আর পুরনো মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ ছিল প্রশংসনীয়। করোনায় আইনাঙ্গন হারিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ ৩০ জন আইনজীবী। বছরের শুরুতেই বিশ্বের অন্যান্য দেশ যখন করোনায় পর্যুদস্ত, তখনও স্বাভাবিক নিয়মেই দেশে চলছিল সব। ২৫ জানুয়ারি ১৯ বছর আগে পল্টনে সিপিবির সমাবেশে করা বোমা হামলা মামলায় ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। মার্চের শুরুতে দেশে প্রথম করোনাক্রান্ত শনাক্ত হয়। ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় অফিস, আদালত, সবকিছু। এতে থেমে থাকেনি অপরাধ। জরুরি মামলার শুনানির জন্য ৯ মে ভার্চুয়াল অধ্যাদেশের মাধ্যমে নতুন এক বিচারিক ইতিহাস তৈরি করে বাংলাদেশ। বিচার বিভাগের জন্য এটা মাইলস হলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বাইরে থেকেও জামিন শুনানি হয়। এ সুযোগের অপব্যবহারে হয় জামিন জালিয়াতিও। জট নিরসনে দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির উদ্যোগ প্রশংসা পায় সবার। অন্যান্য পেশার মতোই করোনার ছোবলে বিষাদ নামে আইনাঙ্গনেও। করোনায় মারা যান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম সহ অন্তত ৩০ জন আইনজীবী। দেশের ইতিহাসে প্রথম পুলিশি হেফাজতে মৃত্যুর মামলায় পল্লবীতে নিহত জনি হত্যায় ৯ সেপ্টেম্বর ৩ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিচারের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে কাঠগড়ায় দাঁড় করায় দুদক। অল্প সময়ে বিচার কাজ শেষ করে রায় দেওয়ার রেকর্ডও গড়ে এ সময় বিচারিক আদালত। করোনা পরীক্ষার কেলেঙ্কারির হোতা রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় মাত্র ৮ কার্যদিবসে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। নরসিংদীর শামিমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীকেও ৮ কার্যদিবসে অস্ত্র মামলায় ২৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। তীব্র আন্দোলনের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে ১৩ অক্টোবর অধ্যাদেশ জারি করে সরকার। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয় ২০ নভেম্বর। এদিকে বছরের শেষ ভাগে দুর্নীতি ও অর্থ পাচার মামলা নিয়ে সরব হয়ে ওঠে উচ্চ আদালত। প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি.কে. হালদারকে দেশে ফিরিয়ে আনা, সাংসদ পাপুল ও তার স্ত্রীর অর্থ পাচার এবং অর্থ পাচারকারীদের তালিকা চাওয়া সহ নানা ঘটনায় মুখরিত থাকে বিচারাঙ্গন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ৫ বছরে ১ কোটি ১৩ লাখ লোকের কাজের সুযোগ তৈরি করতে চায় সরকার। এর মধ্যে দেশের ভেতরে হবে ৮১ লাখ আর বিদেশে ৩২ লাখ। এমন লক্ষ্য নির্ধারণ করে চূড়ান্ত করা হয়েছে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় এটি অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে দারিদ্র্য নামিয়ে আনা হবে ১৫.৫%। করোনার কারণে বদলে গেছে বিশ্ব অর্থনীতির গতিপথ। ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতেও। আমদানি রপ্তানি ও বিনিয়োগ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। ফলে বেড়েছে দারিদ্র্য। অর্থনীতি ও দরিদ্র মানুষকে বাঁচিয়ে রাখতে প্রায় ১.৫ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। এমন অপ্রত্যাশিত নানামুখী চ্যালেঞ্জ মাথায় নিয়ে আগামী ৫ বছর কিভাবে এগোবে দেশ, সেই পরিকল্পনা চূড়ান্ত করছে সরকার। এই পরিকল্পনাটি বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের যে প্রাথমিক পর্যায়ে,
সেক্ষেত্রে এই পরিকল্পনাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসডিজি বাস্তবায়নের যে লক্ষ্য, আন্তর্জাতিক আমাদের উন্নয়ন এজেন্ডার যে লক্ষ্য, সেটি অর্জনে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সুনির্দিষ্ট কর্মসূচি রাখা হয়েছে। বেকারত্ব কমিয়ে আনতে 2021 সালে 21.5 লাখ লোকের কর্মসংস্থান করতে চায় সরকার। পরবর্তী 4 বছরে এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। এজন্য জোর দেয়া হবে বিনিয়োগ ও বাণিজ্যের উন্নত পরিবেশ নিশ্চিতে। সব মিলিয়ে 2025 সালে জিডিপির প্রবৃদ্ধি হবে 8.5%, আর দারিদ্র্য কমবে 5 ভাগ। কর্মসংস্থান সৃষ্টি সেটি হবে বেসরকারি এবং সরকারি বিনিয়োগের মাধ্যমে। বেসরকারি বিনিয়োগ হবে দেশের মোট বিনিয়োগের 81%, যেটি মাত্র ছিল 14% স্বাধীনতার সময়ে। তবে অর্থনীতিবিদরা বলছেন এসব লক্ষ্য পূরণ সহজ হবে না, কারণ 2021 সালেও থাকছে করোনার প্রভাব। অর্থনীতি পুনরুদ্ধার করে নতুন 21 লাখ লোকের কর্মসংস্থানের জন্য দরকার হবে বিপুল বিনিয়োগ। আগামীর যে কর্মসংস্থান, সেটা আমরা অভ্যন্তরীণ বাজার বলি আর বৈশ্বিক বাজার বলি, সেটা কিন্তু উৎপাদনশীলতা এবং দক্ষতার ভিত্তিতে হতে হবে। তা না হলে আমরা হয়তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, কিন্তু সেটা দিয়ে দারিদ্র্য নিরসন কিন্তু করা যাবে না। সুতরাং শোভন কাজ সৃষ্টি, উৎপাদনশীলতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। সরকারের হিসাবে 5 বছরের এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ হবে প্রায় 65 লাখ কোটি টাকা, যার 75,000 কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 55 বছর পর স্বজনদের কাছে ফিরে এলেন গোলাম মোস্তফা। তার ফিরে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 1965 সালে 8 বছর বয়সে হারিয়ে যান মোস্তফা। তার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলেন স্বজনরা। তবে এত বছর পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত 63 বছরের গোলাম মোস্তফা। বাবার সাথে বেড়াতে গিয়ে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশন থেকে হারিয়ে যান পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া দগদগা গ্রামের 8 বছরের শিশু মোস্তফা। এরপর চলে যান পাবনার ঈশ্বরদী। সেখানেই নানা পেশায় যুক্ত হয়ে স্থায়ী হন তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে গড়ে তোলেন সুখী পরিবার। কালের পরিক্রমায় প্রায় ভুলে গিয়েছিলেন নিজ জন্মস্থানের স্মৃতি। তবে দীর্ঘ 55 বছর পর অবশেষে স্বজনদের কাছে ফিরলেন মোস্তফা। দুবার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ শরীরে কয়েক মাস আগে সন্তানদের কাছে বলেছিলেন নিজ গ্রামের কথা। বাবার ইচ্ছে পূরণে প্রযুক্তির সহায়তায় তারাই গোলাম মোস্তফাকে ফিরিয়ে এনেছেন পরিবারের কাছে। বিয়ের পরে থেকে তার কাছ থেকে কোনোদিনও কথা বাইর করতে পারেনি। 4 মাস আগে বলছে যে একটা ঠিকানা বলবো, আমার বাড়ি দগদগা তে হচ্ছে গা। পরে আমার ছেলেরা এটি সূত্র ধরে এইটা আর কি খুঁজে বাইর করেছে। খালি গ্রাম দিয়ে তার হবে না, আমি তখন গুগল ম্যাপে সার্চ দিলাম, গুগলে সার্চ দিলাম, আসলে ওইভাবে পাওয়া যায়নি। পরে দগদগা দিয়ে সার্চ দিছে, তো তখন দগদগা গ্রাম আসছে। ভালো করে কথা বলতে না পারলেও সে করে ফেরার আনন্দে অশ্রুসজল গোলাম মোস্তফা। খুব ভালো লাগছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় মোস্তফার মৃত্যু হয়েছে বলে ধরে নিয়েছিলেন স্বজনরা। প্রায় ভুলে যাওয়া সেই মোস্তফার অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে আনন্দিত তারা। মোস্তফাকে দেখতে ভিড় জমাচ্ছেন আশেপাশে গ্রামের মানুষরাও। খুশি, আমরা খুশি, একটা মানুষ আইছে, আমরা লগের বাড়ি, লগের ঘর, আমরা খুশি না এটা। আমরা শুনে তো খুবই আনন্দিত যে 50-60 বছর পরে হাওয়া গেছে। জন্মস্থানে ফিরলেও সেখানে স্থায়ীভাবে থাকছেন না গোলাম মোস্তফা। স্ত্রী সন্তান নিয়ে ফিরে যাবেন ঈশ্বরদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার আরেক দেশ হিসেবে ভারতে শনাক্ত হলো নতুন ধরনের করোনা ভাইরাস। এদিকে করোনায় একদিনে বিশ্বে আরও 9,000-এর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,87,000-এর বেশি। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,82,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 8,17,00,000-এর বেশি। নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের পর বাড়তি চাপে রয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণ রোধে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে অনেক দেশে। যুক্তরাজ্য থেকে আগত সব বিমান চলাচল বন্ধ করেও নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারেনি ভারত। যুক্তরাজ্য থেকে ফেরা 6 ভারতীয় শরীরে মিলেছে এই ভাইরাস। 2 দিন কম থাকার পর যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 2,000-এর প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 1,86,000। দক্ষিণ কোরিয়া ও জাপানে টিকা নিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।
চলমান পরিস্থিতিকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। দেশটিতে নতুন করে ৪১,০০০-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, প্রাণ গেছে ৩৫০-র বেশি। সোমবার জার্মানিতে ৬৭৪, ইতালিতে ৪৪৫, ব্রাজিলে ৪৯৫, সাউথ আফ্রিকায় ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর সোমবার মধ্যরাত থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি বাড়িয়েছে সাউথ আফ্রিকা সরকার। শেষকৃত্যের মতো আয়োজন ছাড়া ঘরে এবং বাইরের সব ধরনের জনসমাগমে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। এই সময়ের মধ্যে কেবল পারমিট নিয়েই বাড়ির বাইরে বের হওয়া যাবে। বন্ধ থাকবে বার ও রেস্তোরাঁ। নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এর আগে ৯ জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ায় সরকার। সংক্রমণ রোধে বাতিল করা হয়েছে বর্ষবরণের আতশবাজি। করোনা মোকাবেলায় ২ কোটি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সাথে চুক্তি করতে যাচ্ছে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতির অভিযোগ তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেওয়ার অপেক্ষায় থাকা জো বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেয়া হচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন অসহযোগিতা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি। সোমবার জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে কর্ম সহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন। ব্রিফিংয়ের পর বাইডেন বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেয়া হচ্ছে না। ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং বাজেট ব্যবস্থাপনা অফিস থেকে তিনি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। বিষয়টি দায়িত্বজ্ঞানহীন বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত প্রভাবে এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নৈতিকতা ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। উহানের করোনার প্রাদুর্ভাব নিয়ে প্রতিবেদন করায় অভিযোগে চীনের এক সাংবাদিককে ৪ বছরের জেল হয়েছে। সোমবার সিটিজেন জার্নালিস্ট ঝ্যাং জানকে এ সাজা দেয় সাংহাই পুডং নিউ ডিস্ট্রিক্টস পিপলস কোর্ট। বিবিসি জানায়, তার প্রতিবেদনের মাধ্যমে বিবাদ সৃষ্টি ও পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। বিচারের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি। মে মাসে ৩৭ বছরের সাবেক আইনজীবী ঝানকে আটক করে পুলিশ। সে সময় তিনি কয়েক মাস অনশন করেন। তার আইনজীবী জানান, ঝানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনি একজন। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ফেব্রুয়ারিতে উহানে যান ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদনে বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়। এর পরপরই চীনা প্রশাসনের রোষানলে পড়েন ঝান। ছত্রিশ রানে অল আউটের ক্ষতে কিছুটা প্রলেপ দিল ভারত। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। দারুণ জয়ে ৪ টেস্টের সিরিজে একে সমতা আনল সফরকারীরা। অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে ম্যাচসেরা অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়, সেই সাথে বিরাট কোহলির ছুটি। তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ভারতের ভরাডুবি নিয়ে বিচার বিশ্লেষণ কম হয়নি। তবে সবাইকে অবাক করে দিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বক্সিং ডেতে সরবে ফিরলেন ভারতীয় বোলাররা। বুমরা অশ্বিনদের তোপে প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে নিজেকে মেলে ধরেন আজিঙ্কিয়া রাহানে। অধিনায়কের দায়িত্ব পাওয়া রাহানে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। রান আউটে কাটা পড়ার আগে বোর্ডে তোলেন ১১২ রান। সঙ্গে ঋষভ পন্থ, জাদেজার কল্যাণে ৩২৬ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসেও খোলসবন্দি টিম পেইনের দল। ৬ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া চতুর্থ দিনেও খুব বেশি সময় টিকতে পারেনি। ২০০ রানে অল আউট হয় স্বাগতিকরা। ৭০ রানের টার্গেট কঠিন হতে দেয়নি ভারত। ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতে প্রতি বছরের মতো এবারও এসেছে হাজারো পরিযায়ী পাখি। বিভিন্ন জেলার খাল, বিল, হাওর, পুকুর, জলাশয় প্রাণবন্ত হয়ে উঠেছে পাখির বিচরণে। দূর দূরান্ত থেকে এসব পাখি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। তবে পরিযায়ীদের নিরাপত্তায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি পাখি প্রেমীদের।
প্রতি বছরই এ সময় শীতপ্রধান অঞ্চল থেকে আসতে থাকে পরিযায়ী পাখি। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তুলনামূলক কম শীতের বাংলাদেশকেও বেছে নেয় তারা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় জলাশয় ও আশপাশের এলাকায় নিজেদের আশ্রয়স্থল করে নিয়েছে এসব পাখি। সিরাজগঞ্জের তারাশে করতোয়া নদীর শাখা খালে এবারও দেখা মিলছে হাজারো পরিযায়ীর। আর এসব পাখির কলকাকলিতে মুখর ওই এলাকা। অথচ শিকারীদের দাপটে একসময় শীতের পাখি মুখ ফিরিয়ে নিয়েছিল এখান থেকে। তবে স্থানীয়দের সচেতনতা আর ভালোবাসায় আবারও ফিরে আসছে এসব পাখি। এখন দলে দলে বালিহাঁস, পানকৌড়ি, বড় পানকৌড়ি, সাদা বক, ধূসর বক ও মাছরাঙা সাঁতার কেটে বেড়াচ্ছে এসব জলাশয়ে। ফজরের থেকে শুরু হয় পাখি পড়া, কিচিমিচি শুরু করে। আর এই এলাকায় এই দুই জায়গা পাখি থাকে, এই জায়গা থাকে আর এক জায়গা থাকে ওই সমাজ পুকুরে, ওই জায়গায় অতিরিক্ত পাখি থাকে। যদি কেউ এদেরকে হামলা না করে, কেউ তাড়া না দেয়, কেউ নেট না পাতে বা হয়তো গুলি ফায়ার না করে, তাহলে এখানে পাখি প্রত্যেক বছরই আসবে। ফরিদপুরের ভাঙায় রেল স্টেশনের কাছে নূরপুর বিল। নীল শাপলা, কলমিলতা আর কচুরিপানা ফুলের মাঝে নানা রকম পরিযায়ী পাখি বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। একটা চক্র, এরা পাখি শিকার করে, বিভিন্নভাবে তারা পাখিটাকে ধরে পাখি নিধনের একটা চেষ্টা চালায়। আর এসব কারণে দিনে দিনে এসব পরিযায়ী পাখির আগমনও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। শিকারীদের কাছ থেকে পাখিদের নিরাপদে রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। এরা কিন্তু আমাদের অতিথি, এদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। এটা যেন আমরা সবাই মেনে চলি, আমরা লক্ষ্য রাখছি এবং এবার আমরা আরও কঠোর হব, যাতে করে আমাদের জলাশয়গুলিতে যে অতিথি পাখিরা আসবে তাদেরকে যেন আমরা সুরক্ষা প্রদান করি। সারা বিশ্বে পরিব্রাজক পাখিদের রক্ষায় 2006 সাল থেকে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন হয়ে আসছে। প্রতি বছরই 10 ও 11 মে দিবসটি পালন করা হয়। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারে সংবাদের আরো বিস্তারিত।